বারবার বলেছি, আসন্ন জাতীয় নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ। কেন? এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ, আশা, আকাঙ্ক্ষা, স্বার্থ এবং সম্ভাবনা। সর্বোপরি এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। প্রিয় ভাই বোনেরা, আগামী দশকটি হবে রূপান্তরের দশক এবং এই চিন্তা নিয়েই আমরা আমাদের দেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটি বা তারও বেশি তরুণ, কোটি কোটি কৃষক, শ্রমিক, কর্মক্ষম এই জনসংখ্যাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিজয়কে সুসংহত করাই হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য। একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমেই আমরা আমাদের আগামীর প্রতিটি বিজয় দিবসকে আরো গৌরবান্বিত এবং আরো অর্থবহ করে গড়ে তুলতে চাই। মহান বিজয় দিবসের এই প্রাক্কালে আমি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওলেমা, আলেম, পীর, মাশায়েখ তথা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, প্রতিটি নাগরিককে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের বার্তাকে, প্রিয় ভাই বোনেরা, বিজয়ের যে বার্তা, এই বার্তাকে আমরা শুধুমাত্র স্লোগানের ভিতরে সীমাবদ্ধ রাখব না। বিজয়ের সুফল প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ধানের শীষ আবারও জনগণের সহযোগিতা, সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে। পরিশেষে আল্লাহর দরবারে 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ এবং 2024 সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ এবং 71 থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর দরবারে প্রতিটি আন্দোলন সংগ্রামে হতাহতদের দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য আজ এখানেই শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তাটা কিছুটা থাকে, কিন্তু আবার বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন না হওয়ারও কোনো বিকল্প নাই। নির্বাচন হতে হবে এবং সেটা ফেব্রুয়ারিতেই হতে হবে। কারণ হচ্ছে নির্বাচন যদি ঘোষিত তারিখে 12ই ফেব্রুয়ারি না হয়, তাহলে তারপরে রোজা, ঈদ, তাতে ধরেন আবার ওই এপ্রিল, সেখানে গরম, প্রতিকূল আবহাওয়া, নানান কারণে সেটা পিছিয়ে তাহলে প্রায় বছর খানেক আবার যেতে পারে। সেটাতে তো কেউই সমর্থন করবে না। এবং বর্তমান সরকারেরও শীর্ষ পর্যায়ের যা বলা চলে যে প্রধান উপদেষ্টারাও একেবারেই বিশ্বস্ত এবং নিকটবর্তী উপদেষ্টারাও আমাদের সাথে ব্যক্তিগত পরিসরে যে কতটুকু বলার চেষ্টা করছেন, তাতে পরিষ্কার আমরা যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে এবং সরকারও চায় যে নির্বাচনটা যেন ফেব্রুয়ারিতে হয়। কারণ হচ্ছে যে এই অবস্থায় দেশকে অর্থনৈতিকভাবে টেনে নিয়ে যাওয়া কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন না হওয়ার আসলে কোনো বিকল্প নাই। তো চলমান এই পরিস্থিতিতে প্রার্থী, ভোটার এবং নাগরিকরা তাদের যে উদ্বেগ, সেটি যদি সঠিকভাবে অ্যাড্রেস করা না হয়, সেই উদ্বেগ যদি সঠিকভাবে নিরসন করার চেষ্টা না করা হয়, তাহলে আগামীতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনটি কেমন নির্বাচন হবে, কতটুকু গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেটি নিয়ে প্রশ্ন আছে। কারণ হচ্ছে যদি নির্বাচনের আগে যারা নির্বাচন বানচাল করতে চায়, পতিত স্বৈরাচারী শক্তি, ফ্যাসিস্ট শক্তি, এবং দেশের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে যারা ফায়দা নিতে চায়, একটা 111 সৃষ্টি করতে চায়,
তাদের তৎপরতা তো থেমে নেই, সেটা শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া পরিষ্কার। যে একজন তরুণ যুবক, তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান নয়, তিনি বলা চলে যে ক্ষমতায় আসার মতো কেউ নয়, এরকম একজন প্রতিবাদী তরুণ, একজন ইন্ডিভিজুয়ালকেও আসলে এইভাবে ঢাকা শহরের মতো একটা ব্যস্ত সড়কে, পল্টনের এই বিজয়নগরে গুলিবিদ্ধ হতে হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে এরকমের ঢাকা শহরের মতো একেবারেই বলা চলে আপনার চতুর্দিক থেকে যেখানে নজরদারি, কারণ কোনো না কোনো ভাবে ক্যামেরা, বিভিন্ন ধরনের পরিস্থিতি থাকেই, সেক্ষেত্রে এরকমের প্রকাশ্য দিনের আলো এরকম একটি ঘটনা ঘটিয়ে অপরাধীরা পার পেয়ে গেল। এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে সমস্ত রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে যে তাতে আমাদের বিশেষ এই সহকর্মীকে, সহযোদ্ধাকে গুলি করে সন্ত্রাসীরা নিরাপদে ভারত পালিয়ে গিয়েছে। এখন নিরাপদে পালিয়ে গিয়েছে কিনা দেশে আছে, সেটি গোয়েন্দা সংস্থার, আইন শৃঙ্খলা বাহিনীর খুঁজে বের করার দায়িত্ব। কিন্তু যে সমস্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে বলা হচ্ছে, সেটাতে এই বিষয়টাও অনেকের ধারণা যে পালিয়ে যেতে পারে দেশের বাইরে। যদি দেশের বাইরে পালিয়ে যায়, এরকম একটা ঘটনা ঘটিয়ে পালিয়ে গেল, তাহলে সামনে যে আরো ঘটনা ঘটবে না এবং পালিয়ে যাবে না, সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমরা যতদূর জানতে পারছি, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা ঐতিহাসিকভাবেই আওয়ামী ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করে আসছে, আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আসছে, এবং বিশেষ করে আমি কয়েকটা বক্তব্যে বলেছি আমাদের একটা অভিজ্ঞতার আলোকে, যে আমরা জাহাঙ্গীর কবির নানকের মুখ থেকে শুনেছিলাম এনামুল হক শামীমদের উপস্থিতিতে, যে কিভাবে 1/11 সময় তারা এখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে, কিভাবে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব, মানুষ হত্যার পরিকল্পনা, তারা সীমান্তের এপার থেকে ওপার এসেছিলেন, সিম বন্ধ করে আবার ওপার চলে যাওয়া, ওপার থেকে এপার আসলে আবার নিরাপদে সিম গাড়ি এই সমস্ত সাপোর্ট, এটি সেই সময় ভারতীয় বিএসএফ করেছিল। তো আজকে এই 5ই আগস্টে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরে তাদের যে প্রভু রাষ্ট্র, সে ভারতেই কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে এমনকি প্রশাসনের, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ, সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আশ্রয় নিয়েছে ভারতে। তারা ভারতকে নিরাপদ মনে করেছে, সার্ভিসে থাকা অবস্থায় তারা ভারতের পারপাস সার্ভ করেছে, যেই কারণে ভারতে তারা আশ্রয় নিয়েছে এবং ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রতিবাদ এবং প্রতিক্রিয়া, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ এবং বাংলাদেশের রাজনীতিতে অভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ করা, প্রশাসনে হস্তক্ষেপ করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা, এর বিরুদ্ধে গত বিশেষ করে 1.5 বছরে